শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য। শুভ সকাল, কিবরিয়াও আছি। অনেক অনেক ভালো থাকুন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। প্রথম ঘন্টায় আজকে আড্ডা হবে এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন স্থপতি সাবরিনা আফতাব। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী পুরোটা সময় জুড়ে আপনাকে জানার চেষ্টা করব একটু শৈশবটা কোথায় কেটেছে একটু প্রথমেই শুনে নিচ্ছি। শৈশবটা কেটেছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, বলা যায় যে আমাদের মানে যাযাবরের জীবন বলতে পারি, কারণ আমার বাবা আর ট্রান্সফারের চাকরি ছিল, আচ্ছা, রোডস অ্যান্ড হাইওয়েজে ছিলেন উনি। এই জন্য আমি বেশ 4-5টা শহর ধরে বড় হয়েছি আর কি। জন্ম রংপুরে। আচ্ছা, রংপুর মেডিকেল থাকা হলো। রংপুরে মনে হয় আমি জন্মানোর কিছুদিনের মধ্যে আব্বুরা রংপুর থেকে ঢাকায় চলে যায়। আচ্ছা, তারপরে ঢাকাতে কিছুদিন আব্বু জব করার পর ডেপুটেশনে সৌদি আরবে চলে যায়। তো সৌদিতে আব্বু যখন চলে যায় তখন আমরা আবার আমার নানা বাড়ি রাজশাহী। তো আমি আমার ফ্যামিলি আর কি, মা আমার বড় বোন আর আমরা রাজশাহীতে চলে যাই। তো রাজশাহীতে আমার ওই চাইল্ডহুডের একটা বড় অংশ কাটে, আব্বু দেশে ফেরা না পর্যন্ত। তারপর আব্বু আসার পর আব্বু ট্রান্সফার নেয় হচ্ছে সাতক্ষীরায়। আচ্ছা, তো সাতক্ষীরায় আমার একটা খুব কালারফুল সময় কেটেছে। কোন সময়টা ছিল? এটা আমার স্কুলিং শুরু হওয়ার সময়টা। মানে আমার স্কুলিং শুরু হয়েছে আসলে রাজশাহীতে রিভারভিউ স্কুলে, কিন্তু ওটা আসলে ঠিক আপু স্কুলে পড়তো, আমি মনে করতাম যে এটা খুব ইন্টারেস্টিং কিছু একটা, যে স্কুলে যাচ্ছে কতই না মজা হচ্ছে, নাম রিভারভিউ, তার মানে পদ্মা নদীর পাড়ে, নিশ্চয়ই নদীর পরে গিয়ে অনেক মজা করে। আমি বললাম যে আমাকে তাহলে যেতে দাও না কেন। তো অনেক জেদাজেদি করার পর আমাকে ভর্তি করে দিল। ঠিক আছে, যে আমি বলছি যে আমাকে তাহলে এখন নদীর ধারে নিয়ে যান, আমাকে তো নদীর ধারে নিয়ে যায় না। তারপর বললাম ঠিক আছে তাহলে আপুর কাছে নিয়ে যান, আপুর কাছেও নিয়ে যায় না। দিয়ে আমি 2-1 দিন স্কুলে যাওয়ার পর বললাম আমি আর স্কুল টুল যাবো না, তো মজা নাই কোনো। তো তারপরে আসলে আমাকে আর চাপ দেয় নাই, কারণ তখন স্কুলে যাওয়ার বয়স হয় নাই আমার। তো সাতক্ষীরায় যাওয়ার পর তো তখন বয়স হয়েছে স্কুলে যাওয়ার। তো তখন ইনসিস্ট করে যে হ্যাঁ এবার তো তোমার স্কুলে ভর্তি হতে হবে। তখন আমি বলি আমি তো আর স্কুলে যাব না, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো বলে যে স্কুলে তো যেতে হয়, পড়ালেখা তো করতে হয়। আমি বলছি না, স্কুলে যেতে আমার ভালো লাগে না, আমি তো আর যাব না। তখন অনেক খোঁজাখুঁজি করে আম্মুরা বের করলো যে হ্যাঁ একটা স্কুল আছে, খুবই চাইল্ড ফ্রেন্ডলি স্কুল সাতক্ষীরায়। তখন এটা আসলে আমি বলবো সময় থেকে এগিয়ে একটা স্কুল ছিল এবং হরিণ ছিল। আচ্ছা, আমার ছোটবেলা থেকে পশু পাখির ব্যাপারে খুবই আগ্রহ, তো হরিণের লোভ দেখিয়ে আমাকে আসলে পড়ালেখা শুরু করিয়েছে। আচ্ছা, তো ওখানেই আমার স্কুলে শুরু। তারপরে বিভিন্ন জায়গায় পড়েছি। এমনি কি আপনারা 2 বোন? 2 বোন 1 ভাই। আচ্ছা, আপনি মেজো না ছোট? আচ্ছা, কেমন ছিল ভাই বোনদের বন্ডিংটা, কেমন ছিল ছোটবেলায়? ভাই বোনদের বন্ডিংটা আমাদের যেটা হয়েছে যে বড়রা ছোটদের শাসন করে, আমাদের ব্যাপারটা উল্টা। মানে আমার বোনকে আমি শাসন করতাম, আর আমার বোনকে আমার ছোট ভাই শাসন করত। আচ্ছা, এরকম একটা ব্যাপার। ছোটখাটো কিছু গল্প শুনতে পারি? আমি আর আপু হচ্ছে একদিন দাবা খেলতে বসেছি, তখন মানে আমার স্কুল শুরু হয়েছে, কেবল দাবা ভালো খেলার কথা না। আর আপু আমার থেকে 4.5-5 বছরের বড় এবং ও এমনিতেই অনেক বুদ্ধিমতী। তো ডেফিনেটলি ও ভালো খেলছে। আমি কিছুক্ষণ পর টের পাইছি যে আমি তো কিছুই পারতেছি না। তখন দাবা বোর্ডটা উল্টে দিলাম। আমি বলছি না তুমি ঠিক মতো খেলছো না, আমি তো খেলবো না তোমার সাথে। তো এরকম আবার আমাকে ভিলেন ভাবার দরকার নাই, ও দুষ্টু আছে। আব্বু চকলেট নিয়ে আসছে, তো আমি চকলেট খাইছি, দেখি ও কখন চকলেট খাইছে আমি টের পাই নাই। তারপর আমাকে এসে খুব করুণ মুখ করে বলছে আমার চকলেট তো শেষ হয়ে গেছে, তুমি কি তোমার থেকে একটু দিবা? আমি বলছি হ্যাঁ দিব না কেন। দিয়ে আমি দিয়ে দিলাম, সাথে সাথে ফ্রিজ থেকে ওটা বের করে নিয়ে এসে আমাকে দেখায় খাচ্ছে যে এই দেখো। তো এইসব আর কি টিপিক্যালি যেটা হয় ভাই বোনদের মধ্যে। আর আমার ছোট ভাইয়ের গল্প বলি, ও আমাদের থেকে বেশ ছোট, আমার থেকে প্রায় 7 বছরের ছোট। আচ্ছা, ওর জন্ম সাতক্ষীরায়। তো তখন আমার আর আমার বোনের খুব
ইচ্ছা ছিল যে হ্যাঁ আরেকটা ফ্রেন্ড দরকার, কেন ছিল জানি না। আর এই ব্যাপারগুলোও বুঝতাম না যে হ্যাঁ। তারপরে ওর জন্মের পর তো ও বড় হচ্ছে খুব দুষ্টু হচ্ছে, তো তখন আমাদের খুব মায়া লাগতো যে এখন কিছু বলবো না, একটু বড়সড় হোক তারপর মারামারি করা যাবে। আচ্ছা। তারপরে ও যখন বড় হলো, বেশি বড় হয়ে গেল, তখন আমরাই শুধু মার খেতে থাকলাম, এরকম একটা ব্যাপার। তো এই আর কি টিপিক্যালি যেটা হয় ভাই বোনদের, পিঠে ভাই বোনদের আসলে সম্পর্কটা এরকমই হয়। আমরা একটু আপনার সম্পর্কে ছোট করে দর্শকদের বলি, তারপর আপনার কাছ থেকে বিস্তারিত শুনব। সম্প্রতি স্থপতি ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে একটি স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এইজ অ্যান্ড এজ আর্কিটেকচার স্টুডিও। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের নকশা করার জন্য এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের কর্ণধার স্থপতি সাবরিনা আফতাব ও স্থপতি সাদিকুল বাশার মসজিদের নকশাটি করেছেন। মসজিদ নকশায় অনুপ্রেরণার স্থানে ছিল মসজিদে নববী, দিল্লি জামে মসজিদের নকশা। এইজ অ্যান্ড এজ আর্কিটেকচার স্টুডিওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মতিঝিলে ডাচ বাংলা ব্যাংক এবং হেডকোয়ার্টার বিল্ডিং, বসুন্ধরায় CNS এর হেডকোয়ার্টার বিল্ডিং, গাজীপুরে আলামিন ফরেস্ট বিট্রিট, চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রামে গোলপাহাড় মহাশ্মশান টেম্পল কমপ্লেক্স সহ অসংখ্য রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল প্রজেক্ট। মূলধারার স্থাপত্যে সফল পদচারণার পাশাপাশি একাধিক স্থাপত্য প্রতিযোগিতায় সাবরিনা আফতাব তার প্রতিভার নিদর্শন রেখেছেন। 2013 সালে আয়োজিত আঞ্জুমান মফিদুল ইসলামের হেডকোয়ার্টারের নকশা প্রতিযোগিতা এবং 2016 সালে স্থাপত্য অধিদপ্তর আয়োজিত নাগাসাকি পিস পার্ক মনুমেন্ট প্রতিযোগিতা এর মধ্যে অন্যতম। জি, এই যে স্থপতি হয়ে ওঠার যে গল্পটা, সেটাও একটু আমরা যদি জানি, এরকম পরিকল্পনা ছিল শৈশবে? শৈশবে যেটা ছিল, সবার যেটা হয় যে কি হতে চাই, এই পারসেপশনটা তৈরি হতে সময় লাগে। তো আর ছোটবেলায় যাই দেখি তাই ভালো লাগে। তো আমার প্রথমে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, মানে একদম ছোটবেলাতেই সিরিয়াসলি ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। যদিও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আর কি ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাইডের মানুষই বেশি। তো তারপরে একদিন একটা মুভি দেখি, হিরোশিমায় বোম ব্লাস্ট হলো যে, তারপর একটা টিম গেছিল ডাক্তারদের, এটা নিয়ে গল্প। তো ওইখানকার ডাক্তারটা সার্ভ করতে গিয়ে অন্ধ হয়ে যান। আচ্ছা। তো আমি তো ভীষণ ভীতু মানুষ। তো ওই জিনিস দেখে আমি ভাবলাম যে না, ডাক্তার হওয়া যাবে না, অন্ধ হওয়ার থেকে অন্য কোনো প্রফেশনে যাওয়া ভালো। তারপরে তো জেলে হইতে চাইলাম, মশারি দিয়ে প্রতিদিন ট্রাই করতাম হ্যাঁ জেলে কিভাবে হওয়া যায়, আরও অনেক কিছু চেষ্টা করে তারপরে একটু যখন পড়তে টড়তে শিখলাম। আর আমার বাবার ইন্সপিরেশনও ছিল এফআর খানের ব্যাপারে, আমার অসম্ভব মানে শ্রদ্ধা, এবং ছোটবেলা থেকে ওনার ব্যাপারে আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম যে হ্যাঁ বাংলাদেশের একজন আমাদের এখনকার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সব থেকে বড় মানুষগুলোর একজন, সব থেকে প্রতিভাবানদের একজন। কারণ ওনার ইনভেনশন দিয়েই কিন্তু হাই রাইজগুলো এখনো হচ্ছে বলা যায়। জি, আমেরিকার সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং ওই সময় 100 তলা বোধহয়, এবং ওই প্রিন্সিপাল দিয়েই কিন্তু অনেক দিন কাজ হয়েছে, এখনো হচ্ছে ইনফ্যাক্ট। তো এফআর খানের ব্যাপারে আমার আগ্রহ থেকে আর্কিটেকচারের ব্যাপারে আগ্রহ তৈরি হয়। আর এটাই তারপর থেকে। কি চাইতো, কোনো স্বপ্ন ছিল তার? বাবা সেরকম করে কোনো কিছু ইনসিস্ট করেনি। মায়ের স্বপ্ন ছিল বড় মেয়েটা আর্কিটেক্ট হবে, ছোট মেয়েটা ডাক্তার হবে। কেন ছিল, কিভাবে ছিল আমরা জানি না, ব্যাপারটা উল্টে গেছে আর কি। বড়টা ডাক্তার হয়েছে, ছোটটা আর্কিটেক্ট হয়েছে। তো এটা নিয়ে আমার মাকে আমরা মাঝে মাঝেই করে যে তুমি কেন চেয়েছো যে সব থেকে কষ্ট হয় পড়তে, বা মানে লাইফে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়, এরকম দুটো সাবজেক্ট আমাদের জন্য কেন চেয়েছিলা তুমি আল্লাহর কাছে? তো মানে আম্মুর ইচ্ছা পূরণ হয়েছে বলা যায়। একদমই বলা যায়। একটু মাকে নিয়ে শুনি না, মাকে আসলে কেমন দেখেছেন সব সময়? আমার মা খুবই সিম্পল একজন মানুষ, খুব হাসি খুশি। ছোটবেলায় খুব কড়া ছিল, মনে হতো হিটলারের সাথে কোনো সম্পর্ক আছে। তো ভীষণ কড়া ছিল। আমাদের তো মানে টিভি দেখার টাইমও লিমিটেড ছিল। 9টা থেকে 10টার বেশি আমরা টিভি দেখতে পারবো না।
তারপরে সন্ধ্যার সময় মনে হয় বিকেলে 1 ঘন্টার একটা স্লট ছিল, আর শুক্রবার সকালে 1 ঘন্টার একটা স্লট ছিল। ওই ছিল আমাদের টিভি দেখা ছোটবেলায়। আর ছিল ম্যাকগাইভার বা হুমায়ুন আহমেদের নাটক হইলে পরীক্ষার আগে দেখা যাবে, তাছাড়া দেখা যাবে এরকম, মানে খুব কড়া মহিলা। কিন্তু আবার একটা গল্প বলি, আমি ছোটবেলা থেকে খুব জিনিসপত্র হারিয়ে ফেলি, একটু অন্যমনস্ক থাকি এরকম ছোটবেলার থেকে। তো আমি প্রতিদিন স্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিন পেন্সিল হারাইতাম। আচ্ছা। তো আম্মা একদিন আমাকে ডেকে বলল যে দেখো, তোমার বাবা হয়তো তোমাকে রোজ একটা পেন্সিল কিনে দিতে পারবে, কিন্তু তোমার দেশটা কিন্তু মামনি অনেক গরিব, তোমার প্রতিদিন পেন্সিল হারানোটা ঠিক হচ্ছে না। তো এটা আমি তখন একদম ছোট, আমি স্কুল শুরু করেছি তখন মা যেই মা এটা শেখানোর চেষ্টা করে, আমার মনে হয় এর থেকে বেশি এক্সপ্লেন করার দরকার নাই আমার মার ব্যাপারে। প্রথমে তো সাতক্ষীরাতেই মনে হয় লম্বা সময় আসলে স্কুলের সময়টা কেটেছে। কোন স্কুলে পড়েছেন, কেমন কেটেছে? সাতক্ষীরার স্কুলটার নাম ছিল মীর মোকসেদ আলী কিন্ডারগার্টেন স্কুল। ওটার যে ফাউন্ডার উনি প্রিন্সিপাল ছিলেন, ওনার নামে। তো ওখানে আমি কতদিন পড়েছি, বছর 2-3 মনে হয়, ঠিক মনে নাই। আচ্ছা। মানে ক্লাস 5-এ গিয়ে আমি রংপুরে ভর্তি হই। তার আগে না, ক্লাস 4-এ, তার আগেটুকু মানে 1-2-3 আমার মীর মোকসেদ আলী সাতক্ষীরাতে। তারপর রংপুরে কেমন কাটলো? রংপুরে খুব ভালো। রংপুরেও আমি একটা প্রথমে কিন্ডারগার্টেনে যাই, শিশু নিকেতন স্কুল। ওখানে কিছুদিন পড়ার পর 1.5 বছর পড়ার পর আমি রংপুর গার্লসে চলে যাই। আচ্ছা। তো রংপুর গার্লসে যাওয়ার কিছুদিনের মধ্যে আব্বু আবার নওগাঁয় ট্রান্সফার হয়ে যায়, তারপর আমি নওগাঁ গার্লসে চলে যাই। তো আমি ক্লাস 5-এ যে এতগুলো স্কুল পরিবর্তন, এই বিষয়টি কেমন লাগতো? নিশ্চয় বন্ধুও পরিবর্তন হয়ে যেত অনেক। এটা আমার ভালো লাগতো, তাই? কারণ হচ্ছে ওই যে নতুন আমাদের মাথায় ছিল যে 3-3.5 বছর পর আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এটা আমরা জানতাম, এবং ওটাতে আমাদের মানে যেই ফ্রেন্ডশিপটা তৈরি হয়ে গেছে, এই ফ্রেন্ডশিপ তো নষ্ট হওয়ার না। নতুন কোনো বন্ধু পাবো, নতুন একটা জায়গা দেখবো, তো এটা আমাদের কাছে খুব মজার, এক্সাইটিং মনে হতো। জি, আমরা যদি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের গল্প একটু আসি, আপনি সেখানে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করলেন। জি, কত বছর ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে? আমাদের 5 বছরের কোর্স। 5 বছরই কমপ্লিট হয়েছে? জি। সো লাকি এনাফ। তারপরে কি হলো, আপনি ইনিশিয়ালি ক্যারিয়ার কোথায় করলেন? আমি শুরু করেছি কাজ মেরিনা তাবাসসুম আর্কিটেক্টসে। আপনারা সবাই চিনবেন ওনাকে, বাংলাদেশের সবথেকে রেনাউন্ড আর্কিটেক্টদের একজন। আমি আসলে ওনার খুব ফ্যান ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে। মানে 3rd ইয়ারে যখন আমাদেরকে মডার্ন আর্কিটেকচারের ব্যাপারে একটা এক্সপোজার দেয়া হয় একাডেমিক মানে থিওরি কোর্সগুলোতে, তখন আমি প্রথম আরবানার মানে মেরিনাপা কাশেম ভাইয়ের ফার্ম ছিল তখন, আরবানার কাজ দেখে সারপ্রাইজড হয়ে যাই। মানে আমি ভাবি যে ঠিক আছে, বাংলাদেশের আর্কিটেক্টরাও এত ভালো কাজ করে। তো আমি তখন থেকেই ওনাদের ভীষণ ভক্ত। এরপরে আমি আসলে আমার বন্ধুরা কাজ শুরু করার 2-3 মাস পর কাজ শুরু করি, কারণ আব্বুর তখন পোস্টিং ছিল রাজশাহীতে, আমাকে একা একা ঢাকায় থাকতে দিবে না। তো আমার বন্ধুরা বলতো, এক কাজ কর, একটা বাবুর্চিকে তোর সাথে বিয়ে দিতে বল, তাহলে তোকে রান্নাও করে দেবে, কাজ তো তোকে এমনিও করতে দিবে না, তুই ওখানেই থাক, তোরা ঢাকায় আসতে হবে না, বিভিন্ন রকম ইয়া। তো এর মধ্যে মেরিনাপাড়া অফিসে আমার এক বন্ধু তখন জয়েন করেছে। ও ফোন দিল যে মেরিনাপা খুঁজছেন কাউকে, তুমি আসতে আগ্রহী কিনা। তখন আমার বাবা আমাকে বুঝিয়ে বললাম, উনি খুব ভালো আর্কিটেক্ট, আমি ওনাকে খুব পছন্দ করি, আমি যদি উনি আমাকে কাজ করার সুযোগ দেন আমি এই সুযোগ মিস করতে চাই না। তখন ওনারা রাজি হলেন, ঠিক আছে তুমি ফর দ্য টাইম বিং তোমার কাকুর কাছে থাকো, আমরা দেখি ঢাকায় আসার চেষ্টা করে। তো আপার কাছে গেলাম ইন্টারভিউ দিতে। তো আপা বললেন ঠিক আছে কাজ শুরু করো, কবে থেকে করবো? আমি বললাম কালকে থেকে। আর একদিনও সময় নষ্ট করতে চাই না। তো একটু আমরা যে জায়গাটায় ছিলাম আপনার 2006 সালে কাজ করার অভিজ্ঞতা নিয়ে, সেখান থেকেই ফিরি। প্রথম কাজটা ইন্টারেস্টিং ছিল। আমাদের যে স্থপতি ইনস্টিটিউট, সেটার ডিজাইনের জন্য কম্পিটিশন তখনই দেয়া হয়েছিল। আচ্ছা। তো
আপা আমাকে ওটাতে অ্যাসাইন করলেন প্রথমে, যে যাও সাইট টাইট দেখে আসো, বুঝে আসো, আমরা কাজ শুরু করি। তো প্রথম দিন তখন একজন ইন্টার্ন ছিল, কাফি ব্র্যাক থেকে ছিল, ও আর আমি গেলাম সাইট টাইট দেখতে। সাইট দেখে আসলাম, আমি খুবই সিরিয়াস আর এক্সাইটেড। আমি কম্পিটিশনের ব্যাপারে মানে স্টুডেন্ট লাইফ থেকে আগ্রহী ছিলাম, যেহেতু পেরিফেরিতে আমরা, ঢাকায় না, সেহেতু আমরা দেখতে পারতাম না ঢাকায় কি হচ্ছে না হচ্ছে। তো ওই ক্ষেত্রটা একটু ছিল। তো কম্পিটিশনে অনেকগুলো ইন্টারেস্টিং কাজ দেখবো, তো খুব এক্সাইটেশন নিয়ে কাজ করছি। সাইট দেখে আসলাম, কাজ করছি, মানে আপাকে অ্যাসিস্ট করা আর কি। ও ডিজাইনের কাজে সবসময় উনি নিজেই করেন, লিড দেন এবং কাজই করেন, আমরা ওনাকে অ্যাসিস্ট করতাম। তো সাবমিশনের দু একদিন আগে গিয়ে টের পেলাম আমরা আসলে সাইট ভুল দেখে এসেছিলাম। একই রকম সাইট, যেহেতু গভর্নমেন্টের ওগুলো, তো আমরা আসলে যেটা সাইট তার আগেরটা দেখে আসছি। তো আমি আর কাফি বললাম যে ঠিক আছে, আমরা ভুলে যাই ব্যাপারটা, খুব বেশি কিছু যাচ্ছে আসছে না এটাতে। তো এই তো আমার শুরুটা এটাই, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের কম্পিটিশনটা দিয়ে। তো মজার কিছু প্রজেক্ট সাবমিশন হয়েছিল। আসলে বলা যায় যে আমার প্রফেশনাল লাইফের শুরুই যেহেতু কম্পিটিশন দিয়ে, ওটার ইম্প্যাক্ট আসলে আমার উপর পড়েছে ভালোভাবেই। তো এই জন্যই আমি নিজে যখন ভাবলাম, কনফিডেন্সটা পেলাম আমি এবং আমার পার্টনার, যে না আমরাও তাহলে নিজের থেকে কাজ শুরু করতে পারি। কত বছর পরে এটা? আমরা মনে হয় লিবারেশন ওয়ার মিউজিয়াম দিয়েছিল মনে হয় 9-10 দিকে আমরা। নিজেরা একটা প্রতিষ্ঠান করলেন আপনারা? না, তখন আমরা নিজেরাই, মানে সাবমিট করার জন্য ফার্ম থাকা জরুরি না, ফ্রেন্ডরা একটা টিম তৈরি করে, টিপিক্যালি অনেকেই ইয়াং যারা তারা সাবমিট করে, আমরাও তাই করেছিলাম। আমরা দুজন ছিলাম, আমাদের সাথে আমাদের 2 ব্যাচ জুনিয়র কানিজ সাইমা তুলি ছিল আর কবির ছিল। আচ্ছা। তো আমরা সারাদিন অফিস করে সন্ধ্যার দিকে অলমোস্ট জম্বি অবস্থা, ওই সময় এসে 4 জন কাজ করতাম, একজন আরেকজনকে সাহস দিতাম যে কোনো ব্যাপার না, সবাই নাইট ফাইট দিতে পারবো। এই তখন কি কি প্রজেক্ট করা হলো এমনিতে কম্পিটিশনে? আমাদের শুরু করেছিলাম লিবারেশন ওয়ার মিউজিয়াম দিয়ে। আচ্ছা। তো ওটা করেছিলাম মোটামুটি কাজ, কিন্তু ওই যে সারাদিন কাজ করে এসে মানে সাবমিশনটা নিয়ে খুব বেশি ছিল না, মানে স্যাটিসফাইড ছিলাম না আমরা। এরপরে অগ্রণী ব্যাংকের হেডকোয়ার্টারের কম্পিটিশন দেয় আইআইবি। তো লোকেশনটা ইন্টারেস্টিং ছিল, শাহবাগের মোড়ে, আচ্ছা, আজিজ সুপার মার্কেটের পাশের প্লটটাই। তো তখন আমি আপার অফিস ছেড়ে আর্কিটেকচার ডিপার্টমেন্টে চলে গেছি, স্থাপত্য অধিদপ্তরে, এবং আমি মানে কম্পিটিশনের ব্যাপারে এতটা সিরিয়াস ছিলাম যে আমি চাকরি ছেড়ে দেই। আচ্ছা। এবং চাকরি ছেড়ে দেই এবং আমি এটা নিয়েই কাজ করব। মানে এটা বেনিফিটটা কি আসলে, চাকরি ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে? বেনিফিটটা আসলে কম্পিটিশনের বেনিফিটটা হচ্ছে আপনি টিপিক্যালি যেই কাজগুলো করার সুযোগ পান আপনার ফার্ম থেকে, সেগুলো খুব বেশি আসলে পাবলিক প্রজেক্ট পাওয়া দুরূহ। মানে ভিত্তি বা এরকম অনেক বড় যে ফার্মগুলো, ওরা পাবলিক প্রজেক্ট পাচ্ছে বা সরকারি প্রজেক্টে কম্পিট করা, এটা অনেক মানে আর্কিটেকচারের থেকে অন্যদিকে অনেক বেশি মন দিতে হয়। তো ওগুলো খুব দুরূহ, মানে পাওয়া যায় না বললেই চলে। আমাদের যেগুলো করতে হয় টিপিক্যালি কমার্শিয়াল প্রজেক্ট, রেসিডেন্সিয়াল প্রজেক্ট। এখন কিছু মানে অ্যাচিভমেন্টের কারণে আমরা কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট পাচ্ছি, তো টিপিক্যালি পাওয়া যায় না। তো ওই জায়গা থেকে আমাদের ছিল যে বিভিন্ন ধরনের কাজ, ইন্টারেস্টিং কাজ, যেগুলো আমরা প্রতিদিন আমাদের প্লেটে পাচ্ছি না, সেটা নিয়ে কাজ করে একটু দেখি, এটা একটা। আর হচ্ছে আমার কন্টেম্পোরারিরা বা আমার সিনিয়ররা, মানে কম্পিটিশন হইলে অনেক সিনিয়র আর্কিটেক্টরাও করেন, একদম ফ্রেশ যারা তারাও সাবমিট করেন। তাহলে হয় কি, সবার থট প্রসেসটা বোঝা যায়। একটা প্রজেক্টই তো আমাদের কাছে, মানে ওটার ড্রয়িংস, মডেল, এটা থেকে আমরা বোঝার চেষ্টা করি যে অন্যরা কোথায় কিভাবে ভাবছে, আমরা কিভাবে ভাবছি,
কতভাবে আসলে এই প্রজেক্টটা নিয়ে ভাবা সো যেত। আপনি 2010 এর কথা বলছেন, রাইট? জি, ওই সময়টাতে যে টেকনোলজিগুলো আপনারা ইউজ করতেন ডেফিনেটলি এখন তো অনেক ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট। সবকিছু কি তখন ম্যানুয়াল ছিল, হাতে কলমেই করতে হতো? না, তখন আমরা মানে ড্রয়িং প্রডিউস আমরা অনেক আগে থেকে ক্যাডে করতাম। মানে সফটওয়্যার আমরা চলে গেছি হচ্ছে 3rd ইয়ার থেকেই। সেকেন্ড ইয়ার পর্যন্ত ম্যান্ডেটরি হাতে কাজ করো। 3rd ইয়ার থেকে প্রজেক্টগুলো যেহেতু কমপ্লিকেটেড হয়ে যায়, হাতে করে শেষ করা একটু ডিফিকাল্টও হয়ে যায়, তো ওই হাতে আপনার কাজের শুরুটা হাতে করতে হবে। কারণ আপনি একটা সফটওয়্যারের কাছে নিজেকে দিয়ে দিতে পারেন না। আপনার চিন্তা, আপনার হাতই আপনাকে হেল্প করবে আসলে এই কোঅর্ডিনেশনটা। তো ওই মানে আমরা হাতে কাজ করি, হাতে মডেলও বানাই নিজে হাতে, এটা একটা ইস্যু। তারপরে সফটওয়্যারে যাই, তো তখন ছিল সফটওয়্যার ছিল টিপিক্যালি ক্যাড, স্কেচআপ, এই সফটওয়্যারগুলো ছিল। এখন আর রেন্ডার করা খুব ডিফিকাল্ট ছিল, যে আমরা যেই ইমেজগুলো দেখি প্রজেক্টের সেইগুলো ভিরেতে করতে হতো এবং ওটাতে অসম্ভব সময় লাগতো। তো এটা নিয়ে মজা করে মানুষ বিভিন্ন ক্লিপ বানায় যে ভিরে করতে দিয়েছে, তারপরে ওয়েট করছে যে কখন শেষ হবে, এর মধ্যে বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, ফিরে এসে দেখছে যে এখনো 10% বাকি। তো এরকম একটা ব্যাপার ছিল। তো এখন তো এই সেক্টরটা ভীষণ ডেভেলপ করেছে, এআই আসছে। এক্স্যাক্টলি, আমি প্রসঙ্গটাই আসতে চাচ্ছিলাম যে এআই এমনভাবে আসছে যে এটা আসলে এই জায়গাটা আপনাদেরকে রিপ্লেস করে ফেলবে কিনা। আমার প্রথম দিকে ভাবছিলাম করে ফেলবে কিনা, কারণ যখন দেখলাম মিডজার্নি ছবি আঁকছে, ওকে বলে দেয়া হচ্ছে এভাবে এভাবে আঁকো, ছবি আঁকছে, প্রম্পটটা করে দিলেই, কিন্তু আমার মনে হয় করবে না। আমি শিওর না, কারণ আমি টেকনোলজির ব্যাপারে অতটা ওয়াকিবহাল না। কারণ ওই ব্যাকএন্ডের জায়গাটা কি, আর আমার কাছে যেটা মনে হয় চ্যালেঞ্জের জায়গাটা যেটা হচ্ছে যে স্থাপত্যবিদ্যা ইটসেলফ এটা এখনো ক্লাসিফাইড পিপলদের জন্য, সবার জন্য না। সবাই যায় না স্থপতিদের কাছে একটা বিল্ডিংয়ের নকশা করে দেওয়ার জন্য। সো এটা খুবই ক্লাসিফাইড একটা পিপলদের জন্য। কিন্তু এআই যেভাবে গ্রো করছে, এখন যে কেউ একটা ছোট্ট বাড়ির নকশা দিয়ে বলবে যে আমাকে এটা ডিজাইন করে দাও, এটা তো সবাই করতে পারে। সো আপনারা যেহেতু মাস পিপলের কাছে জানি নাই, এআই তো অটোমেটিক্যালি সে জায়গা দখল করে নেবে এবং আপনাদের কঠিন কম্পিটিটর। এখানে আমার দুটো কথা বলার আছে। এক নম্বর হচ্ছে মাস পিপলের কাছে না যাওয়া নিয়ে, যদিও এটা একটু রিলেভেন্ট না আপনার প্রশ্নটার সাথে, তাও যাই। আমরা কিন্তু মাস পিপলের কাছে যেতে চাই, প্রত্যেকটা আর্কিটেক্টই মনে হয় চাই। আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে যে কিছুদিন কাজ করেছি মেরিনাপাকে ছেড়ে এসে, এটার পিছনেও একটি কারণটা ছিল যে আমি মাসের জন্য কাজ করতে চাই, কারণ ওখানে পাবলিক বিল্ডিং ডিজাইন হয়। এই আকাঙ্ক্ষাটা কিন্তু সব আর্কিটেক্টের মধ্যেই আমার ধারণা থাকে। 2 নাম্বার হচ্ছে যে এবার এআই এর প্রসঙ্গে আসি, যে আর্কিটেকচারটা না অনেকটা রান্নার মতন। সবাই মনে করে যে আমি আমার বাড়িটা বানাইতে পারি, কারণ আমাদের আগে জেনারেশন, আমার বাবা ইঞ্জিনিয়ার, ডেফিনেটলি সে তার বাড়ি বানাইছে, তো এটাকে মানুষ ধরেও নাই যে ইঞ্জিনিয়ার তার বাড়ি বানাবে, স্বাভাবিক। আমি যদি অন্য প্রফেশনের, আমার পার্টনারের বাবা স্কুল টিচার, উনি নিজের ডিজাইনটা করেছেন এবং ওনার বদ্ধমূল ধারণা ছিল তার ছেলে পরে যে বাড়িটা বা তাকে বানিয়ে দিয়েছে তাদের জন্য, সেটা থেকে তার ডিজাইনটা বেটার ছিল। আর্কিটেকচারটা অনেকটা রান্নার মতো, সবাই ভাবে আমি বুঝি পারি। তো আসলে এটা আসলে আর্কিটেকচারটা কিন্তু রান্না না, বিল্ডিংটা বানানো রান্না। আচ্ছা, বিল্ডিং একটা সবাই বানাতে পারে, আপনি যদি ইঞ্জিনিয়ারের হেল্প নেন একটা বিল্ডিং সবাই বানাতে পারে, কিন্তু আর্কিটেকচার হয়ে ওঠার জন্য যেটা দরকার তখন সেটা আর রান্না থাকে না, তখন সেটা স্পেশালাইজেশন হয়ে যায়। যে ওটার মধ্যে আপনার যে স্পিরিটের ব্যাপারটা বা ইনট্যাঞ্জিবল যেই জায়গার ইস্যুটা আছে, সেটা আসলে অত সহজ না, এবং এআই আমাদের রিপ্লেস করতে পারবে না। আমি এই অর্থে বলছি, কারণ ওকে যে বলবে যে আমি এটা চাই, সে আসলে কি চাচ্ছে সেটাই ইস্যু। কখন মনে হলো আসলে নিজের প্রতিষ্ঠান করতে হবে, বা কি পরিকল্পনা করছিলেন সবকিছু মিলিয়ে? আসলে প্রতিষ্ঠানটা শুরু করি আমি আর আমার পার্টনার সাদিক, তো আমরা লাইফ পার্টনারও, ওকে, স্টুডেন্ট লাইফ থেকে ভালো বন্ধুও। মানে তো আসলে অবভিয়াস ছিল আমাদের একটা ফার্ম দেয়াটা, মনে হয়, আমার মনে হয়, কারণ আমাদের 3 বন্ধুর মধ্যে খুব
কারো একটা ছিল, বন্ধুত্ব ছিল, তার মধ্যে একজন কানাডায় চলে গেল, তো আমরা থাকলাম দুইজনই। তো সেখান থেকে এটা অবভিয়াস ছিল। তো আরও আগে হয়তো শুরু করে ফেলা উচিত ছিল, আমরা দুজনেই একটু আলসে টাইপের, এই জন্য 13তে গিয়ে যখন আমরা কম্পিটিশনটা মানে সেকেন্ড হলাম আঞ্জুমান মফিদুল ইসলাম, তখন আমরা আসলে সাদিক তার আগে জব কুইট করে, মানে দুটো পরপর হয়েছে আসলে। তো আমরা ফর্মালি ফার্মটা তৈরি করি, তারপরেই আমরা কম্পিটিশন উইন করি, এবং তারপর আমরা সিরিয়াস হয়ে যাই যে না, আমাদের এই ট্র্যাকেই ভাবা উচিত। আমি তখনও জব করতাম। আমি তখন কোথায় জব করছিলাম? আমি সিনথেসিসে ছিলাম, সিনথেসিস আর্কিটেক্টসের তখন ছিলাম। তো ও সাদিকও সিনথেসিসে ছিল একটা বড় সময়, বেশিরভাগ সময়টাই ও ওখানেই ছিল। তো এরপর থেকে আসলে আর আমাদের ফার্মগুলো আসলে শুরু যখন হয় তখন আমি তুমি আর দুটো কম্পিউটার, এই হচ্ছে ফার্ম, এই টাইপ করেই টিপিক্যালি আমাদের সময়টাই শুরু হতো। এখনকার ছেলেমেয়েরা আরও একটু গোছানো। তো কথা বলতে বলতে আসলে আপনাকে নিয়ে যখন জানছিলাম আজকে, তখন জানতে পেরেছি আপনি বিশ্ববিদ্যালয় জীবনে একটু পড়াশোনার বাইরে আসলে নাটকের সঙ্গেও জড়িত ছিলেন, বেশ কিছুদিন মঞ্চে কাজ করেছেন। সেটা কেমন অভিজ্ঞতা ছিল আসলে? মানে আমি আসলে মঞ্চে বাইরের মানুষ, মানে পিছনের মানুষ। ওকে। তো আমরা নৃনাট্য নামে একটা নাটকের গ্রুপ ছিল, ওটা আসলে নাটক ঠিক না, আমরা নাটকের পাশাপাশি আমাদের ছিল যে মননটা তৈরি করা, এবং যেটা সঠিক বলে আমরা মনে করছি সেটা সবার কাছে কনভে করা, বা যেটা সঠিক না বলে আমরা মনে করছি সেটার প্রতিবাদটা করা। তো এই জায়গা থেকেই আমাদের মানে গ্রুপটা। তো এটা আসলে ভার্সিটির 5 বছরের ইস্যু না, আমরা এখনো ওই বন্ডিংটা আমাদের মধ্যে আছে। এবং নৃনাট্য এখন ভার্সিটিতেও এক্সিস্ট করে, ভার্সিটির বাইরেও এক্সিস্ট করে, যদিও সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সবাই, কিন্তু আমরা এখনো গ্রুপ মিটিং করি, আসলে এখনো গ্রুপ মিটিং করি। এখন কি করব, অনলাইনে নাটক কিয়া হয়। তো আমি কাজ করতাম আসলে স্টেজের পিছে, আমি আলো নিয়ে কাজ করেছি, স্ক্রিপ্টে কিছু কাজ করতে হবে, যেমন ইবসেনের জন্মশতবার্ষিকী হলো, আমরা যখন 5th ইয়ার, তখন ডেফিনেটলি নাটক একটা ইউনিভার্সিটিকে ইনভাইট করলে নৃনাট্যের কাছে আসবে। নৃনাট্যের কাছে আসা হলো, স্ক্রিপ্টটা আমাদের ইউনিভার্সিটির একজন লিটারেচার ইংলিশের একজন টিচার, ইবসেনের একটা গণশত্রু, সত্যজিতেরও একটা মুভি আছে এটা নিয়ে, তো উনি একটা স্ক্রিপ্ট দিয়েছিলেন। তো আমরা ওটা কিছু মডিফাই করি আমাদের টিম থেকে, করে মানে আরও একটু কনটেক্সচুয়াল করে নিয়ে তারপর ওটা নিয়ে আমরা কাজ করি। তো এরকম আর কি, যে ডিরেকশনে হয়তো হেল্প করছি, একটু আলো নিয়ে কাজ করছি, বা সাউন্ড নিয়ে কাজ করছি, মিউজিক নিয়ে কাজ করছি। ভীষণ ভালো লাগে, আমরা যে প্রফেশনেই থাকি না কেন, তার পাশাপাশি শখের কিছু বা ভালো লাগার কোনো কাজ করলে সেটাও মনে হয় আমাদের শান্তি দেয়। আমরা যদি কাজের প্রসঙ্গে আবার ফিরি, দম্পতি হিসেবে আসলে কাজ করার যখন শুরু হলো, তখন কি ধরনের প্রজেক্ট একদম শুরুর দিকে করলেন, বা দুটো কম্পিউটার বা দুজন মানুষ, কেমন চলছিল শুরুর দিনগুলো? শুরুর কাজটা খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, শুরুর কাজটা খুব ইন্টারেস্টিং ছিল। একজন খ্রিস্টান ভদ্রলোক, সুশীল রোজারিও, উনি ওনার বাড়িটা আমাদের ডিজাইন করতে দেন, একটা ট্রিপ্লেক্স। তো আমরা আমাদের মতন করে কাজ করি, খুব এক্সাইটেশন নিয়ে, যে হ্যাঁ প্রথম কাজ প্রফেশনালি প্রথম কাজ। এর আগে আমার খালার জন্য আমি কাজ করেছি, মানে এরকম থ্যাংক ইউ প্রজেক্ট কিছু করতে হয় স্বাভাবিক সব আর্কিটেক্টকে। তো প্রথম 2-3টা ডিজাইন আইডিয়া উনি আসলে পছন্দ করেন নাই। আচ্ছা। তো যেটা স্বাভাবিক, কারণ আমরা তখনও অনেক ছোট, আমরা আসলে অন্যরা কিভাবে ভাবছে ওটার থেকে বরং আমরা কি চাই সেই দিকে আমাদের ফোকাসটা ছিল। তো আস্তে আস্তে এটা বুঝতে শিখেছি যে আর্কিটেকচারটা আমরা কি দিতে চাচ্ছি তার সাথে হচ্ছে ক্লায়েন্টকে চাচ্ছে, দুটার একটা মেলবন্ধন তৈরি করতে হবে। যাই হোক, ফাইনালি একটা জায়গায় আমরা আসতে পারলাম যে উনিও খুব পছন্দ করছে, এটা করা হলো, এটা শুরু। এরপরে তো টুকটাক কাজ
চলছে আর কি। কি থাকে মানে একটা থাকে না যেটা আমাদের ফার্মের কাজ, আপনারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন সবচেয়ে বেশি? কাজ করার সময় টিপিক্যাল যে প্রজেক্টগুলো, আমি একদম বেসিক জায়গা থেকে আসি। টিপিক্যালি যেই রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলো থাকে, যে আমি কি চাই উৎকর্ষের জায়গা, সেটা সত্যি বলতে সব প্রজেক্টে করা সম্ভব না। আপনি যেটা বললেন মাসের কাছে যাওয়া, ওখানে গিয়ে আমি আসলে ডিভাইন স্পেস তৈরি করার স্বপ্নটা আর দেখতে পারি না। তখন আমার বেসিক ইয়া থাকে যে সবাই ঠিকভাবে তার আলো বাতাস পাচ্ছে, এটা খুব জরুরি। মানে আলো বাতাস পাচ্ছে মানে আমাদের একটা বড় স্ট্রাগল কিন্তু মানুষকে বোঝানো যে আপনি যে বাড়িটা বড় করবেন সেটব্যাকটা নিয়ে, এটা কিন্তু আপনারই ক্ষতি করছে। প্যান্ডেমিকের সময় একটু বোঝাতে পারতাম, এখন আবার স্মৃতির থেকে চলে যাচ্ছে। তো আসলে যে নিয়মগুলো সেগুলো কিন্তু আপনাকে বাধার জন্য না, যে নিয়মগুলো সেগুলো আপনাকে সাহায্য করার জন্য। তো এটাই ইয়া করা, এনশিওর করা। আমাদের খুবই কম। এই ইদানিং মাছরাঙা টেলিভিশনে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তা থেকে মানুষ পিসগুলো তুলে তুলে নিয়ে নিজের বাড়ির সামনের রাস্তা বানাচ্ছে। মানে ও চিন্তাই করছে না যে ওই রাস্তাটা আমার জন্য ইম্পর্টেন্ট। ও যতটুকুর মধ্যে থাকে অতটুকুই মনে করছে ওর, এর পরেরটুকু মনে করছে এটা আমার না। আমার এটা নিয়ে একটু বলার আছে। এটা তো আপনি যেরকম করে ফিল করেছেন, আমার ধারণা আমরা সবাই ফিল করি। এটা দেখতে 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 আমি একটা জায়গায় আসছি যে আমাদের সেন্স অফ বিলঙ্গিংনেসটা খুব কম। কেন কম? আমি শ্রীলঙ্কাতে গিয়েও তো এটা দেখি না, ভুটানে গিয়েও তো দেখি না। কেন কম? আমার মনে হয়েছে আমরা যে 200-250 বছর কলোনি ছিলাম, আমরা নিজের ডিসিশন না কখনো নিতে পেরেছি, না কখনো কোনো কিছু নিজের বলে ভাবতে পেরেছি, ওন করার ব্যাপারটা ওন করতে পারিনি কখনো কিছু। তো এই জন্য জেনেটিক্যালি এটা কিন্তু একটা বড় সময়, 200-250 বছর। তার আগেও কিন্তু আমরা কলোনিই ছিলাম। দিব্যক কতদিন আর ছিল? দিব্যক কয়েক বছর ছিল, এবং দিব্যককেও আমরা পুরোপুরি আমাদের মানুষ বলতে পারবো না। না, হ্যাঁ, দিব্যক বাংলাকে রিপ্রেজেন্ট করে না। তো তাছাড়া বাকি পালরা, সেনরা, যাদের কথাই বলেন, মুসলিম যেই শাসকরা, কেউই কিন্তু বাংলার ছিল না। আমরা কলোনিই ছিলাম। পার্থক্য ছিল ওরা নিজের করে নিজে থেকে এখান থেকে নিয়ে মানে শোষণ করতে চায় নাই, কম করতে চেয়েছে হয়তো। তো এই যে সব সময় অন্যের অধীনে থাকা, তখন আপনি কি ডিসিশন নিতে পারবেন না? আপনার গার্জিয়ান যদি সবসময় আপনার হয়ে ডিসিশন নিয়ে নেয়, এবং আপনার গার্জিয়ান যদি আপনাকে বোঝারই চেষ্টা না করে, তাহলে আপনার ওই সেন্স অফ বিলঙ্গিংনেসটাও তৈরি হবে না। লাইক আমি যদি আপনি ছোট ছোট মাস পিপলের জন্য যে আপনি যে ওই আপনার স্থাপত্যের কথা বলছেন, এখানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ থাকে না যে কে কার সীমানার উপর দিয়ে নিয়ে নিতে পারবে 1 ইঞ্চি 2 ইঞ্চি? আনফরচুনেটলি এই প্রসঙ্গে আমি বলি যে আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসে আমি সেক্রেটারি সেমিনার হিসেবে এক টেনিওর কাজ করেছিলাম। এটা তো ভলান্টারি ওয়ার্ক, ভোটে দাঁড়াইতে হয় আপনি যদি মনে করেন আপনি কাজ করতে চান, তারপরে 2 বছরের টেনিওরে আপনি কাজ করবেন। তো ওই সময় CAA, কমনওয়েলথ অ্যাসোসিয়েট অফ আর্কিটেক্টস, ওদের ফোকাল পয়েন্ট ছিলাম আমি CA বাংলাদেশ থেকে। তো বিভিন্ন সার্ভে হচ্ছিল, সার্ভের সময় বলছিল তোমাদের প্রবলেমের জায়গাগুলো কি। তখন এটা নিয়ে আমি খুব একটা মানসিক পীড়ার মধ্যে ছিলাম, যে আমি জানি এগুলো আমাদের সমস্যার জায়গা, এই জন্য আমরা অনেক জায়গায় ধাক্কা খাচ্ছি, এগোতে পারছি না। প্রবলেমগুলো অ্যাকচুয়ালি শুধু যারা পলিসি তৈরি করছে তাদের দিক থেকে না, কিন্তু এটা আমি বাইরের মানুষের সামনে কিভাবে বলি। তো এই টানাপোড়েনটা ছিলই। আবার সার্ভেটা যদি আপনি একদমই ঠিকঠাক ইনফরমেশন না দেন, পুরোটাই উল্টো ইনফরমেশন দেন, সার্ভের কোনো মানে থাকবে না। তো এই ডিলেমাগুলো আমাদের থাকে। এক্স্যাক্টলি। এবং বোঝানো খুব টাফ হয় যে আপনি যদি জায়গাটা ছাড়েন, এটা আপনার হেলথের জন্যই ভালো, আলো বাতাস ঢুকবে, সেটা শরীরের জন্য খুব জরুরি। কিন্তু আমরা কেন জানি ওইটা মানতে চাই না, এবং আমাদের মনে হয় যতটুকু আছে অতটুকুর মধ্যে স্ট্রাকচার করে ফেললে রুম বেশি হবে, হয়তো একটু ভাড়া দিতে পারবো, বা এই জিনিসগুলো চিন্তা ভাবনা। বাড়তি স্কোয়ার ফিটটা সব আমাদের হয়েছে কি, বাড়তি স্কোয়ার ফিটটা আমরা গুনি, যতটুকু আমি পেলাম সেটা তো
পেতামই, কতটুকু বাড়তি পেলাম ওটার থেকে ভাবি যে না আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলাম। সবাই না, মানে আপনার এখন অনেক সচেতন ক্লায়েন্ট আছে যারা বুঝে ব্যাপারগুলো, এবং এই যে স্কুলিংটা কিন্তু দুই দিক থেকে হচ্ছে। অনেক আর্কিটেক্ট হয়ে যাওয়ায় যাদের ওই গুডউইলটা আছে তারা কিন্তু আর্কিটেক্ট ক্লায়েন্টদের বোঝানোর চেষ্টা করছে। তো যে স্কোয়ার ফিটের হিসাবটা করেন না, মানুষের হিসাবটা করেন। তো এটা আস্তে আস্তে পরিবর্তনটা হচ্ছে কিন্তু স্লো, কারণ আমাদের আর্কিটেক্টদের যাত্রাইতে মানে কদিনের বলেন। আমাদের একজন নামকরা আর্কিটেক্ট আপনারা সবাই চিনেন, মোবাশ্বের স্যারকে। উনি মজার একটা গল্প করতেন, ওনার প্রফেশনাল লাইফের শুরুর দিকের একটা গল্প। ওনার পরিচিত একজনের একটা প্রজেক্টে উনি ডিজাইন করতে গিয়ে বাড়ি ডিজাইন করতে গেছে, দিয়ে বলে যে হ্যাঁ আপনার এটা এরকম এরকম করলে ভালো হয়, এরকম এরকম করে দিব। তখন ওই ভদ্রলোক অবাক হয়ে স্যারের দিকে তাকায় বলে বাড়িটার জমিটা কার? বলছে আপনার। টাকা দিবে কে? আপনি। মানে থাকবে কে? আপনি। আমি আপনার কথা শুনতে যাবো কেন? একটা মসজিদের ডিজাইন নিয়ে কথা হচ্ছিল শুরুর দিকে, এবং মসজিদে নববী এবং দিল্লি জামে মসজিদ থেকে কিছুটা আপনারা ওখান থেকে ইন্সপায়ার হয়েছেন। কেন এই দুটো মসজিদকে আপনারা বেছে নিলেন? কেন বেছে নিলাম তার উত্তরটা খুব সোজা। আসলে আমি যদি একটু বুঝিয়ে বলি, আন্দরকিল্লা কিন্তু মুঘল একটা মস্ক। মানে চিটাগাঙে যখন মুঘলরা উইন করলো, তারপরে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য, এবং ওদের মানে বিজয় স্তম্ভও বলতে পারেন, যে স্তম্ভ না বানিয়ে বরং আমরা একটা মসজিদ বানাই যেখানে আমরা ওয়ারশিপ করতে পারবো, সেই জায়গা থেকে কিন্তু আন্দরকিল্লা মসজিদটা বানানো খুব প্রমিনেন্ট একটা জায়গায় বানানো, একটা টিলার উপরে, পাহাড় বলা যাবে না, যেটা ভ্যালি, তার কাছেই ভ্যালিতে মানুষ থাকতো। তো এটার মানে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা আসলে চিটাগাঙের মানুষের জন্য শুধু না, আমাদের সবার জন্যই এটা অতুলনীয়। তো এটার মুঘল ব্যাকগ্রাউন্ডটা আছে। প্রজেক্টটা যেটা ছিল যে মুঘল মস্কটা আছে সেটা কিন্তু পরে ঢাকা পড়ে যায়। আপনারা হয়তো হিস্ট্রিটা জানেন যে এরপরে যখন ইংরেজরা রুল করা শুরু করলো, ওরা মসজিদটার চারপাশে আরেকটু স্ট্রাকচার এক্সটেন্ড করে ওটাকে একটা অস্ত্রাগার বানায় ফেলে, অস্ত্র ওখানে রাখতো আর কি। তো মসজিদে আর নামাজ পড়া যায় না, ওই মুঘল মসজিদ থেকে গেল। তারপরে 1800 সালের একটা বড় সময় 10 বছর আন্দোলন করে ওদের সাথে নেগোশিয়েট করে আবার মসজিদটাকে মসজিদে রূপান্তরিত করার সুযোগ হলো। কিন্তু ওই তো ওরা তো স্ট্রাকচার বানায় ফেলছে, তো ও তো ঢাকা পড়ে গেল। তারপরে ওইটার যে মানুষের কাছে ওটার যে আবেদন, সেখান থেকে মুসলিমদের কাছে যে আবেদন, সেখান থেকে ওটার কলেবর কিন্তু বাড়তে এখন অনেক বেড়ে গেছে। যে সামনের রাস্তা পুরো জায়গাটা ঈদের দিন বা ইয়াতে প্রতি শুক্রবার রাস্তাতে মানুষ নামাজ পড়ে, এটা খুব স্বাভাবিক ফেনোমেনা হয়ে গেছে। তো সেখান থেকেও ইসলামিক ফাউন্ডেশন ভাবলো যে এটাকে একটু রেনোভেট করা উচিত, এটা কলেবর একটু বাড়ানো উচিত। তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা মুঘল মস্কটা রিভিল করতে হবে, তো ওই ইন্সপিরেশনের জায়গাটা থেকে আমরা দিল্লি জামে মস্কের ইন্সপিরেশনটা নিয়েছি। আর মসজিদে নববীর ইন্সপিরেশনের ক্ষেত্রে আমি বলবো যে নবীজির বানানো যে মসজিদে নববী, সেটাই কিন্তু মানে একটা প্যাভিলিয়ন, যেটা তোমার সাবমিশনের জায়গা। তুমি আল্লাহর সাথে বা সুপার স্পিরিটের সাথে যেভাবে বলতে চায়, ওনার কাছে সাবমিট করো, ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করো। এটাই কিন্তু আসলে মসজিদে মানে আপনার অন্য সব ডিসকাশন বা পাবলিক গ্যাদারিং এগুলো ছাড়া বেসিক ইয়াটাও আপনার সাবমিশন। তো ওই স্পিরিটটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। তো সেটার জন্য আমার মনে হয় না মসজিদে নববী থেকে, নবীজির বানানো মসজিদে নববী থেকে ভালো ইন্সপিরেশন আছে। এক্স্যাক্টলি। সো এটার কম্বিনেশন করে আপনারা ডিজাইনটা করলেন। আর এটার সাথে অ্যাকচুয়ালি এরকম প্রজেক্টের রেনোভেশন বা এরকম হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট কাজ নিয়ে
প্রজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে ইন্সপিরেশন যে এই দুটো জায়গা থেকেই নিয়েছে এটা বলা যাবে না। আচ্ছা। কারণ আপনার এই ধরনের স্পেস যারা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে সেই সব কিছু, দ্য গ্রেট মস্ক অফ কর্ডোবা এটা ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল, তারপরে এথেন্সের টেম্পলগুলা সব কিছুই আমাদের ইন্সপায়ার করেছে আসলে। আচ্ছা, এমনি কেমন সময় লেগেছে সব কিছু মিলে আন্দরকিল্লা মসজিদের? ও কম্পিটিশনের টাইমলাইন থাকে, ওকে। এটার টিপিক্যালি 3-3.5 মাসের একটা টাইমলাইন থাকে, এটার একটু আচ্ছা। কম ছিল, মাস খানেক বা টেরেক আই থিঙ্ক এরকম একটা সময় পেয়েছিলাম। এখানে উইন হলে আসলে কি পাওয়া যায়, মানে লাইক উইন হওয়ার পরে শুধু রিকগনিশনটাই নাকি এর পাশাপাশি কোনো প্রাইজ মানি থাকে বা প্রাইজ মানি থাকে? কাজটা কি আপনারা পান পরবর্তীতে? টিপিক্যালি কাজটা করার কথা থাকে, কাজটা পায় আর কি, মানে কম্পিটিশনের ইয়াটাই এরকম থাকে যে যে টিমটা উইন করলো তাদেরকে কমিশন করা হবে কাজটা করার জন্য, এবং যারা উইন করলো না, মানে ফার্স্ট হতে পারলো না, সেকেন্ড থার্ড এবং অনারেবল মেনশন এগুলো থাকে, তাদেরগুলোকে হয়তো মেরিট সবগুলো প্রজেক্টেরই থাকে, আচ্ছা, কোনো একটাকে ফার্স্ট করতে হয়, তো হয়তো বিল্ডেবিলিটি এই সেই অনেক কিছু পেলেন। আপনারাই তো পুরো প্রজেক্টটা তৈরি করতে পারবেন না, নিশ্চয়ই আপনাদের সঙ্গে টিম থাকবে, ইঞ্জিনিয়াররা থাকবে, সো ফুল টিমটা নিয়ে যেতে পারেন আপনারা, নাকি আপনাদেরকে টিমের সাথে ইয়ে করে দেওয়া হয়, কানেক্ট করে দেওয়া হয়? না, টিম আমরাই তৈরি করি, ফুল টিম, জি, মানে পুরো প্রজেক্টটাই আপনারা তৈরি করার ফ্যাসিলিটি নিয়ে নেন? জি। ও দ্যাটস গুড। মানে ডিজাইনের পরে তো আলটিমেটলি এখানে ইঞ্জিনিয়াররা কাজ করবেন আমি যতটুকু জানি, সো ইঞ্জিনিয়ার টিমটাও কি আপনারা সিলেক্ট করেন? জি জি, কারণ আপনার একটা প্রজেক্ট, আপনি যে স্বপ্নটা দেখেছেন ওইটাকে বাস্তবায়ন করতে গিয়ে তো আপনার অন্য যে কনসালটেন্টরা আছেন, যে প্রফেশনালরা আছেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, তাদের হেল্পটা লাগবে। তো এই কাজের জন্য বেস্ট কে, এবং আপনার ধারণার সাথে, আপনার কাজের ধরনের সাথে কমফোর্টেবল কে, আপনি কার সাথে কমফোর্টেবল, সব কিছু ভেবে আসলে একটা টিম তৈরি করতে হয়। তো এই জন্য টিমটা আসলে ক্যাপ্টেন, ক্রিকেট টিমে ক্যাপ্টেনের যেমন অনেক বড় ভূমিকা থাকে টিম তৈরি করতে, ব্যাপারটা অনেকটা এরকম। এটা একদিক থেকে ভালোই। না, আমি যদি একটা স্মল প্রজেক্টের ক্ষেত্রে আসি, লাইক আপনি মাস পিপলের কথা বলছিলেন, যে মাস পিপলের একটা বড় ধরনের কনস্ট্রেইন হচ্ছে যে ল্যান্ড অনেক ছোট থাকে তাদের। তো আপনার কাছে আসলেন ডিজাইনটা নিয়ে, আপনি ডিজাইন একটা করে দিলেন, তারপরে সে যাবে কার কাছে? আমরা টিপিক্যালি পুরো ডিজাইনের কাজটাই করে দেই, এবং আমাদের কাজ কিন্তু কনস্ট্রাকশনটা শেষ না হওয়া পর্যন্ত আমরা বেরোতে পারি না, কারণ ওনারা যেটার জন্য এসছেন, যেই স্বপ্নটা দেখেছেন আমরা একসাথে দেখেছি, সেটা মানে মেটেরিয়াল একটা ফিডব্যাক না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের ছুটি নাই, কারণ কনস্ট্রাকশনটা শেষ হয়ে ওনারা কাজ থাকা শুরু করলে বা ইউজ শুরু করলে। এবার আসি মানে প্রাইস কম্পারিজনের ক্ষেত্রে, লোকালি তো উনি যখন একটা বাড়ি করেন তখন তো উনি লোকাল ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করেনি, তো তারা একটা বাজেট দেন, ডেফিনেটলি বাজেটের শেষ পর্যন্ত ওটা থাকে না, ওটা ডাবল ট্রিপল হয়ে যায়। আপনাদের কাছে গেলেও কি ওই জিনিসটা হয়, নাকি কম্পেয়ারের দিক থেকে আপনারা ওই মার্কেটটাকে কম্পিট করতে পারেন? মানে কনস্ট্রাকশন বাজেটের কথা বলছেন? সে যদি লোকাল ইঞ্জিনিয়ারের কাছে যায়, সে হয়তো বললো যে আমি 20 লাখ টাকায় বাড়িটা করে দিব, আপনি হয়তো এমন একটা বাজেট দিলেন তার চিন্তারই বাইরে। না, আমরা আসলে এটা অ্যাকচুয়ালি অভিজ্ঞতার ব্যাপারও হয়তো হবে, আমরা ফিজিবল একটা বাজেট দেই, যেটা আসলে 10-15% ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েট করতে পারে, কারণ আমরা বাজেটটা কিন্তু আমরা ডিজাইনটা করার আগে দেই না, আমরা বলি থাম্ব রুল এটা আছে, আপনি এইটুকু টাকার মধ্যে আপনার হয়ে যাওয়ার কথা, কিন্তু ডিজাইন না করে আপনাকে আমি বলতে পারবো না আপনার আসলে কত টাকা লাগবে। তো ডিজাইনটা করার পর আমরা ওটার প্রপার একটা এস্টিমেট করে ওনাকে বলি কত টাকা লাগবে, এবং শেষ পর্যন্ত ওই টাকাটা অনেক বেশি লেগে যায়। না, এটা হয় না বাস্তবতার ক্ষেত্রে, কারণ আমরা তো ডিজাইন করে ফেলেছি। ওকে, আমরা তো, আপনি কত বড় বাড়ি বানাবেন ভাই, আচ্ছা 6 তলা, এতজন থাকবেন, ঠিক আছে এত টাকায় হয়ে যাবে, আমরা তো এটা বলি না। আমরা পুরো ওনার মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি, উনি কী চাচ্ছে বোঝার চেষ্টা করি, কি করা যাবে বোঝার চেষ্টা করি, কী করতে পারবো না বোঝার চেষ্টা করি, তারপরে কাজটা করি, এবং তারপরে আমরা ওটার হিসেবও করি, তারপর ওনাকে জানাই। তো তারপরে এত ফ্ল্যাকচুয়েট, মানে মার্কেট ইস্যু আছে যে এটার
কাজটা করতে গিয়ে যদি 5 বছর লেগে যায়, শুরুতে যেই মার্কেট রেট ছিল সেই মার্কেট রেট তো 5 বছর থাকবে না। এটা ছাড়া খুব বেশি বাংলাদেশে কি বাড়ি করা কঠিন কিনা, মানে এটা প্রতি আমরা এরকম অভিযোগ শুনি এই বিষয়গুলো নিয়ে যে প্রতি 3 মাস 6 মাস পর পর রডের দাম বেড়ে যায়, সিমেন্টের দাম বেড়ে যায়, মার্কেটটা আনস্টেবল। এটার পিছনে তো মানে পলিটিক্যাল বা মানে এখন যেটা আমরা চ্যালেঞ্জ, যেটা আমাদের যে বাইরে থেকে কিছু নিয়ে আসাটা, এটা খুব চ্যালেঞ্জিং। বেশিরভাগ ম্যাটেরিয়ালই পাওয়া যাচ্ছে না চাইলে। আগে হয়তো 1 মাস ওয়েট করলে বা 3 মাস ওয়েট করলে একটা কিছু পেতাম, এখন সেটাও হচ্ছে না। আমি এটা নেগেটিভ দিক থেকেও খুব নেগেটিভও বলবো না, কারণ আমরা কতদিন আসলে বাইরের দিকে তাকিয়ে থাকবো, আমাদের তো নিজেদের দিকেও তাকাইতে হবে। রাইট। আর আমরা এখন নিজে বাড়ি যেভাবে বাড়িটা করছি, এটার রিসাইকেল ভ্যালু তো একেবারে জিরোই বলা চলে। একদম। আপনি খুব ভালো জায়গায় এসেছেন, আমি ধারণা করিনি এটা নিয়ে কথা বলতে পারবো। এটা হচ্ছে যে কার্বন ফুটপ্রিন্টের একটা ইস্যু আছে, এবং মাঝে মাঝে একটা গিল্ট, মানে আমি যেহেতু আর্কিটেকচারের ব্যাপারে খুবই প্যাশনেট ছোটবেলা থেকে, তো একটা গিল্ট কাজ করে যে তুমি এমন একটা জায়গায় প্যাশনেট হলা যেটা আসলে পরিবেশের ক্ষতি করছে। কার্বন ফুটপ্রিন্ট টোটাল যত আছে সেটার একটা বড় স্টেক আমাদের, কিন্তু 30%-এর মতন। তো ওইখানে কিন্তু আমরা আপনার অপারেশনাল কার্বন ফুটপ্রিন্ট এবং এমবেডেড কার্বন ফুটপ্রিন্ট দুটো জায়গা আছে। আমরা যে অপারেশনে যাওয়ার পর কার্বন ফুটপ্রিন্টটা নিয়ে কিন্তু মানুষ অনেক দিন থেকে আলাপ করছে, হ্যাঁ এসি কম ইউজ করো, কি আমি যেটা বললাম আলো বাতাসের ব্যবস্থা ঠিকঠাক থাকলে এসি অত বেশি লাগবে না, লাইট অত বেশি লাগবে না, এক্সেট্রা। তো কিন্তু এমবেডেড কার্বন যে মেটেরিয়ালগুলো আপনি ইউজ করছেন সেটা তৈরিতে তো কার্বন এই ফুটপ্রিন্ট তৈরি হয়েছে, সেইটা ক্যালকুলেশন করেও কিন্তু ডিজাইন করার আছে যে আপনি কোন মেটেরিয়ালটা ইউজ করছেন, কতটুকু ইউজ করছেন, ওটার অল্টারনেটিভ কি ইউজ করলে আপনার ওই এমবেডেড কার্বনের ইয়াটা একটু কম হতো। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা খুব একটা ক্রুশিয়াল জায়গায় আছি, এবং এটা নিয়ে আমাদের এখানে আসলে আমাদের স্ট্রাগলটা অনেক বেশি। তো এই ফাইন টিউনের জায়গাগুলোতে আমাদের যেতে মনে হয় আরেকটু সময় লাগবে। কাজ হচ্ছে না তা না, এক্স্যাক্টলি HBRI কাজ করছে, কাজ হচ্ছে। আমার মনে হয় কি, মানে একটা মানুষকে বলে 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 যতটা না বেশি কারেকশনের দিকে নিয়ে আসা যায়, কারেকশন বা চেঞ্জের দিকে যতটা না নিয়ে আসা যায়, তার চেয়ে বরং তার সামনে একটা এক্সাম্পল সেট করে দিলে তখন জিনিসটা অনেক সহজ হয়ে যায়। লাইক কোনো একটা কমিউনিটিতে যে ধরনের বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে মাঝখানে যদি পারফেক্ট একটা তৈরি হয়ে যায় এবং তারা যদি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করার সুযোগ পায়, নিজের চোখে দেখার সুযোগ পায়, ডেফিনেটলি সে ইঞ্জিনিয়ারকে পোক করবে বা ডিজাইনারকে পোক করবে যে আমাকে একটা বানিয়ে দাও। সো ওই এক্সাম্পল সেট করাটা আমাদের জন্য জরুরি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ বেলায় যদি কিছু বলার থাকে সামগ্রিক বিষয় নিয়ে। আপনি যেটা বললেন সেই প্রসঙ্গেই বলতে চাই, এক্সাম্পল সেট করার ক্ষেত্রে আসলে একটা কম্বাইন্ড এফোর্টের দরকার আছে, যে আপনার ক্লায়েন্ট যে তারও বোঝার দরকার আছে যে যেই টেকনিক্যাল পার্সনরা এখানে কাজ করবে তাদেরও সেন্সিবল হওয়ার দরকার আছে, এবং পলিসির দিক থেকেও আমাদের হেল্প পাওয়ার দরকার আছে। এবং ওই যে বললাম মেটেরিয়ালগুলো, হয়তো যেই মেটেরিয়ালগুলো ইউজ করলে আপনি একটা করতে পারবেন সাস্টেনেবল, মানে পরিবেশের দিক থেকে সাস্টেনেবল বিল্ডিং বানাইতে পারবেন, ওটা ফাইন্যান্সিয়াল দিক থেকে সাস্টেনেবল হচ্ছে না। সাস্টেনেবল কিন্তু সব কিছু মিলিয়ে হয়। তো এই জায়গাটা নিয়ে কাজ করার আছে, কাজ করতে চাই, এবং দরজাটা খুলছে, আমি আশাবাদী। আমরাও আশাবাদী। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ।